আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি রাজনীতিতে বেশ চমকপ্রদ ঘটনা ঘটে যাচ্ছে। বিশেষ করে গত বুধবার এবং গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের কিছু ঘটনা চোখে পড়ছে। আমার বেশ খানিকটা মজাই লাগছে। কারণটা হচ্ছে যে যে গর্ত যারা নিজেরা খুঁড়ছে সেই গর্তে তারাই পড়বার উপক্রম হচ্ছে। প্রথমে আসে বুধবার সন্ত্রাস বিরোধী আইন, যে আইনের অধীনে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতা দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। সেদিন যখন আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে সংসদে যখন বিলটা পাশ হলো, পাশ হওয়ার মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন বিলটা উত্থাপন করলেন, তখন তার বক্তব্যে সুস্পষ্ট করে বললেন যে আমাদের বন্ধু জামাত এবং এনসিপির বন্ধুরা আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন করেছিলেন। তখন মোটামুটি একটা জনমত তৈরি হয়েছিল, এই জন্য এই অধ্যাদেশটা ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকার জারি করেছিল এবং সেইটাই আজকে হুবহু তাদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমরা পাশ করে দিলাম। এই ঘটনাটার সময় জামাত আমিরের মুখটা কেমন শুকিয়ে গিয়েছিল খেয়াল করেছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করার কিন্তু মূল কারিগর, মূল প্রেক্ষাপট রচয়িতা কিন্তু জামাত এনসিপি, মূলত জামাত। এনসিপি তো জামাতই আসলে। সেই সময় বিএনপি কিন্তু এটার বিরোধিতায় ছিল, কিন্তু সেই সময় বিএনপি বিরোধিতা থাকলেও পরে আবার সমর্থন দিয়েছিল। সেটা নানা কারণে সমর্থন দিয়েছিল। আমি বলছি না যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখবে না, সুযোগ পেলে অবশ্যই করবে। কারণ বিএনপি আওয়ামী লীগকেই শত্রু মনে করে, জামাতকে শত্রু মনে করে না, জামাতকে সাথে নিয়ে চলে, এখনো পর্যন্ত চলে। যাই হোক, জামাতের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে বা এই বিলটা পাশকালীন সময়ে জামাত আমির উঠে স্পিকারের কাছে ফ্লোর চেয়ে এমন কথাও বলেছিলেন যে আমরা কি এই সেন্সিটিভ বা স্পর্শকাতর বিলটা পাশের জন্য একটু সময় পেতে পারি। মুখটা কিন্তু শুকানো জামাত আমির, অর্থাৎ জামাত আমির বা জামাত মনে করছে যে একটা নতুন গর্ত তৈরি হয়ে গেল, এই গর্তে আমরাও পড়তে পারি। আবার গতকালকে কি ঘটনা হয়েছে দেখুন, যে ফাঁদের পরে ফাঁদ। আমার বিষয়গুলো বেশ মজা লাগছে। আওয়ামী লীগের কিছু হবে না ভাই, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ সমহিমায় ফিরবে, আওয়ামী লীগকে ফেরাবে, সিচুয়েশন ফেরাবে। গতকাল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিলেন তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নিজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা অধ্যাদেশ, ইউনূস সরকার একটি অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশটি আইনে রূপ দিতে বিল পাশ করেছে জাতীয় সংসদ। এই বিলের বিষয়ে জামাতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তবে খুব আশ্চর্যের বিষয়, অবাক করা বিষয় হলো, বুঝে হোক না বুঝে হোক, এই জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্যতম শরিক দল এই যে চিলড্রেন্স পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এই বিলের উপর কোনো আপত্তি নেই বলে স্পিকার জানিয়েছেন। চিন্তা করুন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, নিজামে ইসলাম পার্টি আর জামাতে ইসলাম একদম আইনগতভাবে, সাংবিধানিকভাবে জামাতের নামে সিলমোহর মারা হয়ে গেল। জামাতের জন্য কতটা বিপদ একবার চিন্তা করুন। জামাত আওয়ামী লীগের জন্য কিন্তু গর্ত খুঁড়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ এই দেশে থাকতে পারবে না। গতকাল জামাত আমির সংবাদ সম্মেলনে তার টোনটা খেয়াল করে দেখুন যে বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল, এমন 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 টোন আমরা কালকে শুনেছি। এগুলো কেন? বিএনপির কৌশলের কাছে কি জামাত প্রতিনিয়ত ধরাশয়ী হচ্ছে? এই যে অধ্যাদেশটা তো জারি হলো, এই যে জামুকা অধ্যাদেশটি আইনে পরিণত হলো, এই অধ্যাদেশটি যখন জারি হয় তখন কিন্তু জামাত ক্ষমতায়, ইউনূস ক্ষমতায় মানেই জামাত ক্ষমতায়।
এই আইনের ফাঁক ফোকরটাকে জামাত একটু চিন্তা করেনি যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী অন্যান্য মুসলিম লীগ বা নিজামী ইসলাম পার্টির সাথে জামাতের নামটাও আছে। তখনই তারা যেহেতু ক্ষমতায়, ইউনূস ক্ষমতায় মানে জামাত ক্ষমতায়, তারা যেহেতু ক্ষমতায়, তখন কি তারা তাদের নামটা প্রত্যাহার করে নিতে পারেননি। ওটা হয়তো চিন্তাই করেনি, কিন্তু সেই অধ্যাদেশটা হুবহু গতকাল সংসদে পাশ হয়ে গেছে। এখন যদি আপনি চিন্তা করেন যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, মানবতা বিরোধী অপরাধে 1971 সালের মানবতা বিরোধী অপরাধে বিচারের জন্য এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল। এখন যদি এই যে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে জামাতকে বিচারের আওতায় আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবারও নতুন করে, এর আগে আওয়ামী লীগ সরকার বিচার করেছে বা তাদের নেতাদের বিচার করেছে, এখন যদি জামাত যদি বিএনপির বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করতে যায়, আন্দোলন করতে যায়, মাঠে নামতে যায়, বিএনপি যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠ, যেভাবে হোক সংখ্যাগরিষ্ঠ, ওই বাড়াবাড়ি করতে গেলে জামাতকে যদি ওই ট্রাইব্যুনালে দলগত হিসেবে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে জামাতকে দলগতভাবে সংগঠনভাবে যদি ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনে, তাহলে জামাত কোথায় যাবে? এবং ওই আনার প্রেক্ষিতে জামাতকে যদি এই যে সন্ত্রাস বিরোধী আইন, এই আইনে জামাতকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে জামাত কোথায় যাবে? খেলাটা রাজনীতির আসলে জমে উঠছে। কারণ এই যে এত কট্টর পন্থা, জামাতের কট্টর পন্থা, আওয়ামী লীগকে রাখা যাবে না, আওয়ামী লীগকে নিষেধ করতে হবে, আওয়ামী লীগকে এই দেশে আর ফিরতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ ফিরবে। আজকে এই যে জামাত আন্দোলন, রাজপথে নামা, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, জুলাই সনদ হলো না, সংবিধান সংস্কার হলো না, অনেক কিছুই হলো না। এই অনেক কিছু না হওয়া নিয়ে জামাত যে হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার দিয়ে যদি রাজপথে নামতে চায়, তাহলে বিএনপির জন্য সহজ হয়ে গেল এই ব্যবস্থাগুলো নেওয়া। আমি গতকালকে রাতে একটু কল্পনা করেছি যে জামাত যদি এই ধরনের কর্মকাণ্ডে যায়, অ্যাকশনে যাবে, বিএনপি অ্যাকশনে যেতেই পারে, বিএনপির জন্য ক্ষতির কারণ হলে অ্যাকশনে যাবে। তাহলে কি আওয়ামী লীগের নির্বাহী আদেশটা, ওই যে স্থগিত কর্মকাণ্ড স্থগিতের নির্বাহী আদেশটা উইথড্র করবে? তখন উইথড্র করাটাই স্বাভাবিক। জামাতকে বিচারের আওতায়, জামাত তো ইতিমধ্যে যুদ্ধাপরাধী দল হিসেবে সংবিধানে স্বীকৃত হয়ে গেল। অর্থাৎ রাজনীতির পাশা কিন্তু উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। এই যে কামিং উইক, আগামী সপ্তাহে আমরা হয়তো রাজনীতিতে নানা রকম মেরুকরণ দেখব, তেমনটাই মনে হচ্ছে। এখন আমরা দর্শক হিসেবে, রাজনীতির পর্যবেক্ষক হিসেবে আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে সামনের দিনগুলোয় কি ঘটতে যাচ্ছে। কারণ জামাত ইতিমধ্যে যুদ্ধাপরাধী দল হিসেবে পরিগণিত হলো, জামাত বিচারের আওতায় আসতে পারে, জামাত নিষিদ্ধের কাতারে আসতে পারে, জামাত প্রথম নিষিদ্ধ হবে। আওয়ামী লীগের কিচ্ছু হবে না। বারবার বলছি যে আওয়ামী লীগের কিচ্ছু হবে না, ভয় পাবার কোনো কারণ নেই। জামাতের মুখ শুকে যাওয়ার প্রধান কারণ এটাই। এই যে জামাত 2025 সালে আন্দোলন করলো, করে ওই যে 12 মে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নির্বাহী আদেশ জারি করে নিল, 11 মে অধ্যাদেশ জারি করে নিল, সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করিয়ে নিয়ে গত বুধবার নতুন সরকার এসে এই আইনটা হুবহু পাশ করলো এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি এটা জামাত এনসিপির বন্ধুদের আন্দোলনের ফসল হিসেবে গণ্য করলেন। রাজনীতির খেলা সামনে কিন্তু বেশ খেলা জমে উঠেছে। আমরা দেখব নিশ্চয়ই, আমরা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। ওয়াকার বাহিনী তার মানে আয়নাঘর ব্যবস্থা চালু রেখেছে? এতদিন ধরে সেনা হেফাজতে শুধুই কি শিরিন শারমিন চৌধুরী আটক ছিলেন, নাকি এই যে যাদের নাম দেওয়া হচ্ছে তাদের কাকে বিদেশ যেতে দেওয়া হবে, কাকে জেলে নেওয়া হবে, কাকে কত মাস আটকে রাখা হবে, তার বিনিময়ে একটা বড় ধরনের ব্যবসা চলছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে, সেনা হেফাজতে। এবং এই ব্যক্তিদেরকে ভয়াবহ শারীরিক মানসিক নির্যাতন করা হচ্ছে এবং স্পিকার শিরিন শারমিন চৌধুরীর মতো অনেকের ক্ষেত্রে সেটা সপরিবারে ঘটছে।
বাংলাদেশে 2007 সালের 1/11 সরকারের সময় সেনা হেফাজতে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনের অভিযোগে যখন সেনা কর্মকর্তাদের গ্রেফতার করা শুরু হয়েছে, তখন বাংলাদেশের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী এক রহস্যময় হেফাজত থেকে বেরিয়ে এসেছেন। তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং বলা হয়েছে তিনি নাকি তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেই ধানমন্ডির 8-এর ওই বাসাটি থেকে তাকে মধ্যরাতে ডিবি পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গিয়ে গ্রেফতার করে নিয়ে এসেছে। বাংলাদেশের কেউই পুলিশের দেওয়া এই গল্প বিশ্বাস করছে না। মানে ডিবি পুলিশ যতই বলুক যে তিনি আত্মীয়ের বাড়িতে সেদিন সন্ধ্যায় বেড়াতে গিয়েছিলেন আর তারা তখনই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গিয়ে গ্রেফতার করে নিয়ে এসেছেন, সকলের মনেই সন্দেহ যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো একটি পক্ষের হেফাজতে এতদিন ধরে এক রকমের বন্দি জীবন কাটিয়েছেন এবং তিনি যে শারীরিকভাবে একেবারে ভেঙে পড়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত, সেসব স্পষ্ট ছিল তাকে আটকের ছবিতে। সে ছবি দেখে কখনোই মনে করবার কোনো উপায় ছিল না যে এই শিরীন শারমিন চৌধুরী সন্ধ্যাবেলা মানে স্বাভাবিকভাবে মনের আনন্দে কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন আর সেখান থেকে তাকে পুলিশ গভীর রাতে গ্রেফতার করে ফেলেছে। শিরীন শারমিন চৌধুরী 5ই আগস্ট দুপুর থেকে গভীর রাত পর্যন্ত আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের আরো কয়েকজন শীর্ষ নেতা সহ 12 জনকে নিয়ে জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে রাত 2:30টা পর্যন্ত পালিয়েছিলেন। সেটা কিন্তু জুনায়েদ আহমেদ পলক আদালতে তার সাক্ষ্যে বলেন এবং তারপর তিনি বলেছিলেন আদালতে দাঁড়িয়ে যে ওখান থেকেই তাদেরকে মানে জুনায়েদ আহমেদ পলক, শিরীন শারমিন চৌধুরী সহ ওই 12 জনকে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়ে গিয়েছিল। জুনায়েদ আহমেদ পলককে ওই যে এর পরপরই এয়ারপোর্টে তিনি মানে 5ই আগস্ট সরকার পতন হয়েছে, দুদিন পর তিনি নাকি নেপাল যাওয়ার উদ্দেশ্যে গটগট করে হেঁটে এয়ারপোর্ট চলে গেছেন এবং সেখান থেকে তাকে গ্রেফতার করে আনা হলো। সেটা যেমন বিশ্বাসযোগ্য হয়নি, মানে জুনায়েদ আহমেদ পলক নিজ ইচ্ছায় এয়ারপোর্টে গিয়ে গ্রেফতার বরণ করেছেন, সেটা যেমন বিশ্বাসযোগ্য হয়নি, যেমন সে সময় আগস্ট মাসেই সালমান এফ রহমান আর আনিসুল হককে যে গ্রেফতার করা হয়েছিল তারা নাকি নৌপথে পালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন। দেখা গেল তারা ক্লিন সেইভ অবস্থায় দুজনে মানে সালমান এফ রহমান আর আনিসুল হক অবিকল একই লুঙ্গি একই গেঞ্জি পরে সদরঘাটের এক নৌকায় বসে আছেন আর বাংলাদেশের অতি তৎপর পুলিশ আবারও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গিয়ে সেখান থেকে গ্রেফতার করে আনলো। ওই নাটকগুলো যেমন বিশ্বাসযোগ্য হয়নি, শিরীন শারমিন চৌধুরীর নাটকটাও কেউ বিশ্বাস করছে না, বিশেষ করে সে কারণে যে 2025-এর মেতে হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদদের নানা রকম মানে প্রতিবাদ, বিক্ষোভ এবং মন্তব্যের জেরে যখন সেনাবাহিনী শেষ পর্যন্ত একটা তালিকা দিয়েছিল যে কাদেরকে তারা সেনানিবাসে আশ্রয় দিয়েছিল 5ই আগস্টে এবং সেখানে তারা 626 জনের একটা তালিকা দেয় যেখানে তারা 578 জনের নাম পরিচয় প্রকাশ করে আর বাকি অন্যদের নাম পরিচয় প্রকাশ করা হয় না, কারণ বলা হয় এরা বিভিন্ন ব্যক্তিদের স্ত্রী সন্তান। সেখানেও কিন্তু স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নাম ছিল। সেখানে সেনাবাহিনী যে তালিকাটা দিয়েছিল 5ই আগস্ট তারা নাকি জীবন বাঁচাতে যাদেরকে আশ্রয় দিয়েছিল সেখানে তারা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নাম দিয়েছিল, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতি ইনায়েতুর রহিমের নাম দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে শামসুল হক টুকু এরপর গ্রেফতার হয়ে গেলেন ডেপুটি স্পিকার, তাহলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হলো না কেন? মানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সেনা বাহিনী কেন চলে যেতে দিল? মানে ফ্যাসিস্টের সকল দোসরকেই তো গ্রেফতারের দাবি ছিল। ওই তালিকা দেখলে প্রশ্ন জাগে যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কোথায় ছিলেন। তার আরো বড় কারণ যে যেসব পুলিশ সদস্যদের নাম আছে, আওয়ামী লীগের যেসব সাবেক সংসদ সদস্যদের নাম আছে,
মানে নাম আছে হুইপ ইকবালুর রহিমের, সংসদের এমপি কাজী নাবিল আহমেদ, নাজমা আক্তার, রাশিদুল হাসান রিপু, এরকম এম এ লতিফ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, এদের নাম আছে। পলক গ্রেফতার হয়েছেন, তানভীর হাসান সৈকত গ্রেফতার হয়েছেন, শাহজাহান খান গ্রেফতার হয়েছেন ওই তালিকা থেকে, সংসদ সদস্য সুমন গ্রেফতার হয়েছেন। যারা গ্রেফতার হন নাই, যাদের অনেকে এখন ভারত চলে গেছেন, আমেরিকা চলে গেছেন, তারা কি করে গেছেন? মানে সেনাবাহিনীর সঙ্গে কি দফা রফা হয়েছিল যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেনা হেফাজত থেকে উধাও হয়ে গেলেন। এরপর এই 17-18 মাস ধরে তিনি উধাও থাকলেন, আর যারা গ্রেফতার হলো তারা গ্রেফতার হয়ে গেল, আর যারা ভারত চলে যেতে চাইলো, পুলিশের মধ্যে যেমন যিনি পরে রাজসাক্ষী হয়েছেন সেই আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুনের যেমন নাম আছে, তেমনি কিন্তু পুলিশের কর্মকর্তা মনিরুল ইসলামের নাম আছে আসাদুজ্জামান, আমিনা বেগম, আমিনুল ইসলাম, এদেরও। তো তাহলে কারা কারা মানে সীমান্ত পাড়ি দেওয়ার অনুমোদন পেল সেনাবাহিনীর কাছ থেকে, আর কারা কারা জেলে গেল, আর কারা কারাই বা মানে কেনই বা স্পিকার শিরীন শারমিন চৌধুরী উধাও হয়ে গেলেন? কেন তাকে মানে এতদিন হেফাজতে রাখা হয়েছিল সে বিষয়ে তো আগে আলাপ করেছি। মানে একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, প্রয়োজন হলে যাতে তাকে গর্ত থেকে বের করে সংবিধান সমুন্নত রাখা যায়, রাষ্ট্রপতিকে ফেলে দেওয়া হলে যে স্পিকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবেন, কিংবা তারেক রহমান যেমন একটা খেলাধুলার মাধ্যমে তার বানানো নিয়ম নীতিতে সভাপতি পদে বসিয়ে খন্দকার মোশাররফকে স্পিকার আর ডেপুটি স্পিকার নির্বাচন করে সংসদটা শুরু করেছেন, সেগুলো না করা গেলে স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী প্রয়োজনীয় হয়ে পড়তেন। কিন্তু কোথায় তাকে এতদিন আটকে রাখা হলো? সংবাদ মাধ্যমে এমন একটা কথা চাউর করা হয়েছিল কিন্তু যে তারা নাকি, সংবাদ মাধ্যম নাকি সংসদ সচিবালয়, সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনের কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে খবর নিয়ে এটা জেনেছে যে স্পিকার তার স্বামী এবং ছোট ছেলেকে নিয়ে তিনি একটা সাধারণ গাড়িতে করে 5ই আগস্ট দুপুরে বেরিয়ে গেছেন এবং তারপর থেকে তিনি অজ্ঞাত স্থানে আছেন। ওদিকে সেনাবাহিনী আবার মে মাসে ফাঁস করেছে যে তাদের কাছে ছিলেন স্পিকার। পলক বলছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী একাই আরো 12 জন সহ তাদের সঙ্গে সংসদের ভেতরে লুকিয়েছিলেন। স্পিকার ছিলেন কোথায়? এখন ডিবি পুলিশ বলছে তিনি নাকি এই মাসের পর মাস বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে আত্মগোপনে ছিলেন। তাহলে স্পিকারের স্বামী সন্তান এখন কোথায়? স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমন ভীত সন্ত্রস্ত অবস্থায় একা মুষড়ে পড়ে এত ওজন হারিয়ে এক পাশ গালের ঢেকে আঁচল দিয়ে কেন বসে রইলেন যখন তাকে গ্রেফতার করতে গেল পুলিশ? মানে তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনাও হলো না। স্পিকারের স্বামী কোথায়? মানে শিরীন শারমিন চৌধুরীর স্বামী কিংবা তার যে ছোট ছেলে তারা কোথায়? বাংলাদেশের সংবাদ মাধ্যম এখন পর্যন্ত বের করতে পারলো না যে কোন সে আত্মীয়, যে বা আত্মীয়ের বাড়ি থেকে ধানমন্ডি 8-এর এর মতো একেবারে ঢাকার কেন্দ্রের অভিজাত এলাকার থেকে তাকে গ্রেফতার করা হলো, কার বাড়ি সেটা বের করতে পারলো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর আলোচনা শুরু হয়েছে যে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে যে অবস্থায় গ্রেফতার করা হয়েছে সেখানে তার গালে অনেক ব্যক্তি ছবিতে যে পরিমাণ লাল মেকআপ মানে একেবারে সুস্পষ্টভাবে চিহ্নিত করছেন, তারা প্রশ্ন তুলছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কি ওই অবস্থায় গভীর রাতে, মধ্যরাতে তাকে দেখে কি মনে হয়েছে যে তিনি সত্যিই পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগে এই পরিমাণ মেকআপ গালে দেওয়ার অবস্থায় ছিলেন, নাকি তার গালে কোনো আঘাতের চিহ্ন আছে? এই প্রশ্নও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে, মানুষ আলাপ করছে স্পিকার শিরীন শারমিন চৌধুরী যে শাড়িটা পরে গ্রেফতার হয়েছেন সে শাড়িটা নতুন, তার প্রমাণ যে নতুন শাড়ি পরবার আগে মানে আঁচলটা সেলাই করে নিতে হয়, সেই শাড়িতে আঁচল সেলাই করা নাই। সত্যি শিরীন শারমিন চৌধুরী তার আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে গ্রেফতার হলেন এবং সেখান থেকে তিনি যখন বের হচ্ছেন তখন এমন একটি নতুন শাড়ি পরে বের হলেন যখন কিনা তিনি নাকি ডিবির ভাষ্যমতে পালিয়ে পালিয়ে জীবনযাপন করছিলেন এত কয় মাস, যে তার শাড়িটার আঁচলটা পর্যন্ত সেলাই করা যায়নি। শিরীন শারমিন চৌধুরী কার হেফাজতে ছিলেন,
কেন তাকে শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় গ্রেফতার করা হলো গভীর রাতে, মধ্যরাতে, এমন সময়ে? সে প্রশ্নের উত্তর বের করা তো জরুরি। মানে তারেক রহমান 1-11 সময় তার গায়ে হাত তোলার বিচার করবেন সেনা হেফাজতে নিয়ে, কিন্তু সেনা হেফাজতে নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের উপর নির্যাতন চলতে থাকবে। শিরীন শারমিন চৌধুরীকে কি স্বামী সন্তান সহ আয়নাঘরে আটকে রেখেছিলেন ওয়াকার সাহেব? ওয়াকার বাহিনী তার মানে আয়নাঘর ব্যবস্থা চালু রেখেছে এতদিন ধরে সেনা হেফাজতে? শুধুই কি শিরীন শারমিন চৌধুরী আটক ছিলেন, নাকি এই যে যাদের নাম দেওয়া হচ্ছে তাদের কাকে বিদেশ যেতে দেওয়া হবে, কাকে জেলে নেওয়া হবে, কাকে কত মাস আটকে রাখা হবে, তার বিনিময়ে একটা বড় ধরনের ব্যবসা চলছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে, সেনা হেফাজতে। এবং এই ব্যক্তিদেরকে ভয়াবহ শারীরিক মানসিক নির্যাতন করা হচ্ছে, এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মতো অনেকের ক্ষেত্রে সেটা সপরিবারে ঘটছে। এই প্রশ্নগুলো করা তো জরুরি, এবং এই প্রশ্নগুলোর উত্তর বের হওয়া আরো বেশি জরুরি। শিরীন শারমিন চৌধুরীকে মধ্যরাতে আটক এবং আদালতে বিশৃঙ্খলা নিয়ে আইন ও সালিশ কেন্দ্র উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, একজন নাগরিককে, বিশেষত একজন নারীকে গভীর রাতে আটক করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে, এবং আদালত প্রাঙ্গণে তার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় রাষ্ট্র ব্যর্থ হয়েছে। কারণ আদালতে উপস্থাপনের সময় বিশৃঙ্খল পরিস্থিতিতে দেখা যায় যে শিরীন শারমিন চৌধুরী রীতিমতো সিঁড়ির উপর পা হড়কে পড়ে গেছেন। এখন আইন ও সালিশ কেন্দ্র থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 6 এপ্রিল সন্ধ্যায় শিরীন শারমিন চৌধুরী ধানমন্ডিতে তার এক আত্মীয়ের বাসায় যান। সেখান থেকে গভীর রাতে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। আইন ও সালিশ কেন্দ্র প্রশ্ন তুলছে যে একজন নাগরিককে, বিশেষত একজন নারীকে এরকম মধ্যরাতে আটক দেখানোর যৌক্তিকতা কি ছিল? পরিস্থিতি বিবেচনায় দিনের বেলায় অধিক স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব ছিল কিনা তা স্পষ্ট করা প্রয়োজন। আইন ও সালিশ কেন্দ্র মনে করিয়েছে যে গ্রেফতার ও হেফাজতে নেওয়ার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি এবং উচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা অপরিহার্য। এর ব্যত্যয় নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করে। এখন পুলিশ তো মধ্যরাতে গ্রেফতার করেছে, ডিবি কার্যালয়ে নিয়েছে, কয়েক ঘন্টার মধ্যে জুলাইয়ের একটা ভুয়া হত্যা মামলা দিয়েছে যে স্পিকার নাকি গিয়ে কাকে হত্যা করে এসেছেন লালবাগে, সেই হত্যা মামলা দিয়েছে। তাও তো এগুলো একরকমের আইনি ভাবে ঘটেছে, কিন্তু কোন হেফাজতে শিরীন শারমিন চৌধুরীকে এতদিন রাখা হলো? তাকে কি সত্যি আঘাতের চিহ্ন ঢাকতে একরকমের তৈরি করে গণমাধ্যমের সামনে গ্রেফতার দেখাতে উপস্থিত করা হলো মধ্যরাতে? এই শাড়ি কি সত্যি শিরীন শারমিনের শাড়ি, নাকি এই শাড়িও তার মেকআপের অংশ? যেমন মেকআপের অংশ হিসেবে আনিসুল হক আর সালমান এফ রহমানকে যে লুঙ্গি গেঞ্জি পরিয়ে নৌকায় তোলা হয়েছিল, কারা হেফাজতে রাখে, কারা সাজিয়ে গুছিয়ে পোশাক পরিয়ে রং মেখে নির্যাতনের চিহ্ন ঢাকতে মধ্যরাতে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে গণমাধ্যমে খবর করায়? এই বিষয়গুলো জানা তো জরুরি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তো এই প্রশ্নের উত্তর দিতে হবে, না হলে নিশ্চয়ই 1-11 যেমন বিচার হচ্ছে 17 বছর পর, তেমনি কোনো না কোনো সময় ওয়াকার বাহিনীকেও বিচার আর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।